কোথাও কি ডোনাল্ড ট্রাম্প একটা দেউলিয়া হয়ে যাবার ভয় পাচ্ছেন? কারণ দেশের ভেতরেই তো তার বিরুদ্ধে একটা চরম বিক্ষোভ দানা বেঁধেছে। দেখো, দেউলিয়া কথাটা ভীষণভাবে সুদূর প্রসারিত একটা কথা। আমি সেই কথাটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। যে কোনো রাষ্ট্র তো বিভিন্ন রকম ইনকামের উপরে ডিপেন্ড করে, সেই ইনকামের সাথেই তার এক্সপেন্সের ইকুয়েশন হয় এবং তারপরে তার সারপ্লাস অ্যামাউন্টটা তাদেরকে আরো শক্তিশালী, আরো বলিষ্ঠ করে তোলে। এবার এখানে এটা বোঝাটা খুব প্রয়োজনীয় যে আমেরিকার এক্সপেন্স বা আমেরিকা যেভাবে অর্থ দিনের পর দিন সংগ্রহ করেছে বলবো আমি গোটা পৃথিবীর থেকে, সেই জিনিসটা সেই পরিকাঠামোটা কোথাও গিয়ে ভীষণভাবে ধাক্কা খেয়েছে গত 6-8 মাসের স্ট্র্যাটেজিক ইম্প্রোভাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, যেটাকে আজকের ডেটে এই ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। তো এই স্ট্র্যাটেজিক ইম্প্রোভাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড বলতে আমরা যেগুলোকে মিন করি, তার মধ্যে মূল যে জিনিসটাকে আমরা মিন করছি যে অল্টারনেট পাওয়ার সোর্স বিশ্বর কাছে তৈরি হচ্ছে, যারা আগামী দিনের বিশ্বের বাণিজ্যের পরিকাঠামো বানাবে। একদম সেই যে অল্টারনেটিভ যে সোর্সটা, এটা নিয়ে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একটা বার্তা দিয়েছেন যে যদি রাশিয়া থেকে ভারত তেল না কেনে, যেটা নিয়ে ট্রাম্পের আবার বেজায় গোসা, তাহলে ভারতের কি হতে পারে, রাশিয়ার কি হতে পারে। আমরা একবার বক্তব্যটা শোনাই, এআই এর মাধ্যমে আমরা ট্রান্সলেট করেছি পুতিনের সেই বক্তব্যটা। আসুন আপনাদের শোনাই, তারপরে এই পয়েন্টে আবার আলোচনায় আসবো। শুনুন। এই পণ্যগুলি তৃতীয় দেশগুলির মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং ঘাটতির কারণে আবারও দাম বাড়বে এবং সরবরাহের ব্যয় আরও বেশি হবে। যদি এটি ঘটে, যদি দাম বাড়ানো হয়, তাহলে ফেডারেল রিজার্ভকে মুদ্রাস্ফীতি রোধ করার জন্য সুদের হার সমতল রাখতে হবে অথবা বাড়িয়ে দিতে হবে এবং এর ফলে আমেরিকান অর্থনীতির মন্দা দেখা দেবে। এটি রাজনীতির বিষয় নয়, এটি একটি বিশুদ্ধ অর্থনৈতিক ব্যবস্থার মতো হিসাব এবং আমাদের অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে এটি ঘটতে চলেছে। একই কথা ভারতকে বোঝায় এবং সেখানে উৎপাদিত পণ্যগুলিকেও। একই কথা চীনের ক্ষেত্রেও, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও। সুবিধা স্পষ্ট নয় এবং দেশগুলির জন্য যার বিরুদ্ধে ভারতের জন্য হুমকি দেওয়া হয়েছিল। যদি ভারত আমাদের শক্তি কেনা বন্ধ করে দেয়, আমাদের কাছ থেকে শক্তি কিনতে অস্বীকার করলে তাদের উপর 9 থেকে 10 বিলিয়ন ডলারের মতো ক্ষতি হবে। যদি না হয়, তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে এবং আবারও ক্ষতি হবে। আচ্ছা, একই পরিমাণ ক্ষতি এবং কেন? তাহলে কেন রাজনৈতিক ঝুঁকি টিকিয়ে রাখার জন্য রাশিয়ান জ্বালানি কিনতে অস্বীকৃতি জানানো হচ্ছে? ভারতীয় জনগণ রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দেখবে এবং কখনো কোনো অপমান মেনে নেবে না কারো আগে। এবং আমি জানি প্রধানমন্ত্রী মোদিও, তিনি কখনো এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। হ্যাঁ, অর্থনীতির দিক থেকে ইউরেনিয়ামের ক্ষেত্রে এর কোনো অর্থ নেই। হ্যাঁ, এটি আসলে এক ধরনের জ্বালানি। এটিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এবং এই ক্ষেত্রেও শক্তির ধরন একটি পারমাণবিক। আমরা আপনাদের শোনালাম পুতিনের বক্তব্য। শুভাশিস, আপনিও শুনলেন যে পুতিন বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো এই ধরনের প্রেশারের কাছে মাথা নত করবেন না এবং এটা তিনি মেনে নেবেন না। খুব স্পষ্ট করে পুতিন এটা বুঝিয়ে দিলেন যে ভারত রাশিয়া থেকে কেন তেল কিনছে, কি কারণে তেল কিনছে এবং তার প্রফিটটা কি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা তো শুধুমাত্র পুতিন নয়, গোটা বিশ্বের মানুষ এটা জানেন। তাহলে ডোনাল্ড ট্রাম্পের কারণটা কি এতটা এই ধরনের একটা প্রেশার ক্রিয়েট করার জন্য? তিনি তো নিজেও জানেন। দেখুন, ডিপ্লোমেসির না ইন ব্রডার সেন্স দুটো ভাগ হয়। যদি মানে টাইম ডিপেন্ডেন্ট ভাগ আমরা অ্যানালাইসিস করি, দু রকমের হয়। একটা হলো অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, আরেকটা হলো ওয়েট অ্যান্ড ওয়াচ ডিপ্লোমেসি। এই ওয়েট অ্যান্ড ওয়াচ ডিপ্লোমেসিটা হলো একদিক দিয়ে ভীষণ ইরিটেটিং, আরেক দিক দিয়ে হচ্ছে ভীষণ সাসপেন্সফুল। এবং এই ডিপ্লোমেসিটা ভারতবর্ষ কোনো না কোনো ভাবে খেলতে মাস্টার। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের ডিপ্লোমেসিটা আমেরিকায় চালানোর চেষ্টা করছে সেটা হলো অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আনস্টেবল কন্ডিশন ক্রিয়েট করতে, বিভিন্ন স্টেবল জোনকে ডিস্টেবিলাইজ করতে, বিভিন্ন কনফ্লিক্টের ভেতরে ইন্টারভিন করতে। এবং এটা করে কি করছে, সব জায়গার মধ্যেই একটা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। এতে কি হবে, যদি রাজনৈতিক উত্তেজনা চারিদিকে প্রিভেলড হয়, তাহলে কোথাও একটা গিয়ে মানুষের ঠান্ডা মাথায় বসে ভাবনা চিন্তা করার যে একটা সুযোগ, সেটা রাষ্ট্র হারায়। সেটা যদি রাষ্ট্র হারায়, কনস্ট্রাকটিভ থিঙ্কিং এর যে আপনি বলতে পারেন ডাইমেনশনস আছে, সেইগুলো শ্রিঙ্ক হতে শুরু করে। যত কনস্ট্রাকটিভ থিঙ্কিং শ্রিঙ্ক হবে, তত মানুষ অ্যাজিটেটেড হবে
এবং তত বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রকম ভাবে বিপদগ্রস্ত হয়ে পড়বে, এবং এই বিপদগ্রস্ততাটাকে বিভিন্ন রকম ভাবে প্রশ্রয় দেওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমেরিকা যেটা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেটা করতে চাইছে, সেটা হলো তার অস্ত্র ব্যবসা, তার বিভিন্ন রকম আনঅফিসিয়াল ট্রেড, তার বিভিন্ন রকম এমন এমন অধিগ্রহণ যেগুলো খুব একটা লিগালাইজ বলা যায় না, সেই জিনিসগুলোকে আরো আরো করে এন্ডর্স করতে, যাতে করে তাদের দেশের যে বড় অর্থনৈতিক একটা বিপর্যয় এসছে, সেই অর্থনৈতিক বিপর্যয়টাকে এই ধরনের ঘটনা ঘটিয়ে অর্থ নিয়ে সেইটাকে যাতে ব্যালেন্স করা যায়, এবং সেই ব্যালেন্সিং যদি সে কোনো রকম ভাবে করতে থাকে, তাহলে খুব একটা ভালো কিছু না হলেও খুব একটা খারাপ কিছু তাদের জন্য হবে না। এবং যেমন ভাবে পৃথিবী কন্টিনিউ করছে ইন আমেরিকান ডমিনেশন, সেইভাবেই কন্টিনিউ করবে, এবং সেটাই তার লং টার্ম প্ল্যান। একদম। আমি এক্ষেত্রে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদেরকে দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই পোস্টটা করেছেন এবং কি বলেছেন আসুন আপনাদের দেখাই। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যেভাবে এগোচ্ছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি। পণবন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তির পথে বড় উন্নতি। দীর্ঘমেয়াদী এবং যথাযথ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব রকমের প্রচেষ্টাকে সমর্থন করবে ভারত। এই যে আপনি বলছিলেন না যে দীর্ঘমেয়াদী ওয়েট অ্যান্ড ওয়াচ যে ডিপ্লোমেসিটা, ভারত কিন্তু সেই দীর্ঘমেয়াদী ওয়েট অ্যান্ড ওয়াচের পথেই বারবার হেঁটেছে এবং বর্তমানেও যে সে পথে হাঁটছে, এই পোস্টটা কিন্তু সেটারই একটা বড় প্রমাণ বলা যেতে পারে যে ভারত একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে যেভাবে বারবার করে বাধা আসছে, কখনো ট্যারিফ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো বলা হচ্ছে, ডিকটেট করে দেওয়া হচ্ছে যে কোথা থেকে ভারত কি কিনবে, কোথা থেকে ভারত কি কিনবে না, কখনো টিম কুককে বলা হচ্ছে ভারতে প্রোডাকশন করবেন না, কখনো ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর বলা হচ্ছে যে বাইরে গিয়ে শ্যুট করা যাবে না, ভারতে তো অনেক নির্মাতাই এসে শ্যুট করে, এগুলো করা যাবে না। এতে কতটা ধাক্কা খাবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা? দেখুন, আমেরিকা ইজ নট অল অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়েও আমেরিকার একটা বড় অংশ আছে এবং তারা প্রো ইন্ডিয়া, এবং তারা ইন্ডিয়ার সাথে শুধু বাণিজ্য করে তাই না, তারা ইন্ডিয়ার সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের রাজনৈতিক রয়েছে, সেটা একটা বড় অংশ রয়েছে। কিন্তু প্রেসিডেন্টের সই ছাড়া তো এগুলো সম্ভব নয়, এবং প্রেসিডেন্টকে এড়িয়ে সেটা কিভাবে করা সম্ভব? প্রেসিডেন্টকে এড়িয়ে করতে হবে সেটা আমি বলছি না, বাট দেয়ার ইজ অলওয়েজ অল্টারনেট স্ট্র্যাটেজি। আমি একটা খুব সাধারণ কথা বলি, আপনি যদি দয়া করে একটু মোদিজি টুইটটা আরেকবার দেখান, আমি দু তিনটে লাইন রাখতে বলবো স্ক্রিনে। হ্যাঁ, অরিজিনাল টুইটটা একটু রাখেন, আমি দু তিনটে লাইন আমি একটু বলতে চাই। সেখানে মানে আমি ডিপ্লোমেসির ভাষায় বলছি, হ্যাঁ, উই ওয়েলকাম প্রেসিডেন্ট ট্রাম্প লিডারশিপ অ্যাজ পিস এফর্টস ইন গাজা, অ্যান্ড তারপরে লিখছি ইন্ডিকেশন অফ রিলিজ অফ হোস্টেজেস মার্ক এজ এ সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড। এটা লেখার মাধ্যমে একটা জিনিস কিন্তু ভীষণ রকম ভাবে উনি এস্টাবলিশ করে দিলেন যে পিস অ্যাচিভ করতে গেলে যদি কেউ স্টেপ নেয়, আমি যেমন সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমার দেশের অন্তর্গত যে যে প্রবলেমগুলো ক্রিয়েটেড হচ্ছে, সেই প্রবলেমগুলো অন্তর্গত আমি যদি পিস অ্যাচিভ করতে গিয়ে কোনো স্টেপ নিই, সে সময় দাঁড়িয়ে কিন্তু আপনি জ্ঞান দেবেন না, কারণ সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমি পিস নেওয়ার জন্য যা যা স্টেপ নিতে হয় সেটা আমি নেব।